রানা সর্দারের প্রথম পার্টে আমরা দেখেছি মালুর বিয়ের কিভাবে বরপণের টাকা না দিতে পারায় একটি মেয়ের পুরো জীবন ধ্বংস হয়ে যায়, কিভাবে রানা অসহায়ের মতো বোনের মৃত্যুশয্যাকে চোখের সামনে দেখে। দ্বিতীয় পার্টে আমরা জানব রানা সর্দার হয়ে ওঠার গল্প। আমরা শুরু করছি পাঁচু গোপাল ভট্টাচার্যের লেখা সত্য ঘটনা অবলম্বনে রানা সর্দারের দ্বিতীয় পাঠ। পর্ব ৯। সন্ধে তখনও লাগেনি, দিনের আলোও একেবারে মিলিয়ে যায়নি। এমন সময় চৌধুরী মশাইয়ের নৌকো যুগল কিশোরের ঘাটে এসে নোঙর বাঁধল। চৌধুরী মশাই মেয়েকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যাচ্ছেন নিজের কাছে। অল্প বয়সী মেয়ে, বিয়ের পর পুরো একটা বছরও ঘোরেনি। চৌধুরী মশাই নিজে ব্যবসা করে বেশ 2 পয়সা কামিয়েছেন। মেয়েকে দেখে শুনে পয়সাওয়ালা ঘরেই বিয়ে দিয়েছেন। মেয়ে বাপের সঙ্গে গা ভর্তি গয়না পরে চলেছে, বাক্স প্যাটরা ঠাসা কাপড় চোপড়। মেয়ের আর তর্স হয় না, কিন্তু বাড়ি পৌঁছতে যে এখনো অনেক দেরি। সাত তাড়াতাড়ি নৌকাটা আবার এই ঘাটে থামে কেন? মেয়ে বাপকে প্রশ্ন করে, এখানে কেন থামলে বাবা? এখন তো সবে সন্ধে, একটু তাড়াতাড়ি বিয়ে গেলে আমরা 2-1 ঘন্টার মধ্যেই বাড়ি পৌঁছে যেতাম। তখন বাবা বলে উঠল, তা হয় না মা, সামনে ব্রহ্মডাঙ্গা। রাতে ব্রহ্মডাঙ্গা পার হয়ে যাওয়ার মতো বুকের পাটা আমার নেই। কেন বাবা? ও মা, কি মেয়ে রে তুই? শুনিসনি যে ব্রহ্মডাঙ্গায় হলো রানা সর্দারের ঘাঁটি? রাতের বেলায় নৌকো দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে রানার দল। কিন্তু আমাদের সঙ্গে মাঝি মাল্লারা রয়েছে, অত ভয় কিসের? তখন মেয়েটির বাবা বলে উঠল, মা, রানা সর্দার বড় জবরদস্ত ডাকাত, তাকে রোখা 2-4 জন মাঝি মোল্লার কম্য নয়। কি বলো হে মাঝি ভাই? মাঝি বলে উঠল, তা যা বলেছেন কর্তা, তবে দিদিমণি যখন সঙ্গে রয়েছেন তখন আর ভয়টা কি? মানে দিদিমণি কি লাঠি ধরে ডাকাতদের রুখত? মাঝি বলল, আগে তা নয়, তবে রানা সর্দার মেয়েদের খুব মান্য করে, তাদের গায়ে হাত তোলে না। মেয়েটির বাবা বলল, তা বলে ডাকাতদের মন মেজাজের উপর ভরসা রাখা যায় না, কখন যে তারা কি করে বসে তা কি বলা যায়? মাপ করবেন কর্তা, রানা সর্দারের বেলায় দিব্যি করেই বলা যায় যে মেয়েদের গায়ে সে কিছুতেই হাত দেবে না। তার কারণও আছে কর্তা। কীরকম? রানা সর্দার হলেও তার বয়স বেশি নয়। যখন সে 12-13 বছরের ছেলে, তখন তাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, বলতেই ভুলে গেছি যে রানাদের বাড়ি ছিল এই ব্রহ্মডাঙ্গাতেই। রানা আবার ব্যারামভনের ছেলে, প্রায় 10-15 বছর আগেকার কথা। রানার ছোট বোন মালতীর বিয়ে, কিন্তু দেনা পাওনা নিয়ে বিয়ের আসরেই বরকর্তা বেঁকে বসলো। গরিব ব্রাহ্মণের চোখের জলেও কিছু কাজ হলো না, পিঁড়ি থেকে বর উঠে পড়ল। মেয়েটির বাবা বলল, বলো কি, সে যে সর্বনাশের কথা? মাঝি বলল, এ তো সবে সর্বনাশের শুরু। বাড়িতে কান্নাকাটি পড়ে গেল। ভোরের দিকে মালতী খিড়কির পুকুরে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলো। নারায়ণ নারায়ণ, মেয়েটাকে নিয়ে বাড়ি ফিরছি আর এসব কি অলক্ষণে কথাবার্তা আরম্ভ করলে তুমি? দেখো তো মেয়েটা কেঁদেই সারা। মাঝি বলে উঠল, কেঁদে আর কি হবে দিদিমণি, ভগবানের মার, কে কি করবে বলো? বাড়িতে যেন বাজ পড়ল। বাপ মা শোকে একেবারে তখন পাগলের পাড়া। তারপর অবশ্যই সময়ের গুণে তারা একটু একটু করে সামলে উঠল, কিন্তু শোকটা রানারই সব থেকে বেশি লেগেছিল। পিঠোপিঠি ভাই বোন তো, সে কিছুদিন গুমড়ে গুমড়ে থেকে হঠাৎ উদাও হয়ে গেল। তারপর বছর 10 পরে সে ব্রহ্মডাঙ্গায় ফিরে এলো। তখন তার 3 কুলে আর কেউ নেই, সব মরে গেছে। সেও একজন পাকা ডাকাত বনে গেছে। মেয়েটির বাবা বলল, বুঝলাম, কিন্তু তার দয়া মায়ার কথাই তো বললে না। ওই দেখুন কর্তা, আবার বেভুল হয়ে গেছি। রানা এদিকে আবার মা কালীর বেজায় ভক্ত। ডাকাতি সে করে ঠিকই, কিন্তু টাকা পয়সার অভাবে কারোর মেয়ের বিয়ে হচ্ছে না শুনলে সে বেচারা আজও থির থাকতে পারে না। নানান ফন্দি ফিকির করে সে মেয়ের বাপকে সাহায্য করে। এমন লোক কি মেয়েদের উপর জুলুম করতে পারে কর্তা? মেয়েটি বলল, বাবা, আমি রানা ভাইকে দেখতে চাই। মেয়ের কথা শুনে চৌধুরী মশাই এবার এক প্রাণ খোলা হাসিতে ফেটে পড়লেন। লজ্জা পেয়ে মেয়ে তখন বলে, তুমি বুঝছো না বাবা,
রানা সর্দার ঝিউড়ি মেয়েদের মধ্যে তার বোন মালতীকেই যেন দেখতে চায়, তাই তাকে রানা ভাই বললে দোষ কি? ডাকাতকে ভাই বলা দোষের না হাসির, সে কথা আমাদের বিচার করার দরকার নেই। রানার দুঃখটা যে তার মেয়ের মনে বেজায় বেজেছে, এটা বুঝেই চৌধুরী মশাই চুপ করে গেলেন। পর্ব 10। সত্যি কি রানা সর্দার কম বয়সী বৌঝিদের বোনের মতো দেখত? গরিব গুব্ব মানুষদের সে কি সত্যি কন্যাদেই থেকে উদ্ধার করত? কিন্তু খালি হাতে তো মেয়ের বিয়ে হয় না। সে টাকা কড়ি ও গয়নাপত্র বা রানা পেত কোত্থেকে? রানা ডাকাতের খোঁজ খবর নিলে হয়তো এসব প্রশ্নের জবাব মিলতে পারে। ব্রহ্মডাঙ্গার এক জঙ্গলের ভেতরেই রানা সর্দারের আস্তানা। বিরাট একটা বটগাছ জঙ্গলের মাঝ বরাবর মাথা তুলে দাঁড়িয়েছে। বটগাছের নিচে ছোট্ট একটি কালী প্রতিমা। রানা পুজো সেরে তার দলবলের সঙ্গে সলা পরামর্শ করতে বসেছে। সূর্য তখন পশ্চিমে হেলেছে, কিন্তু পাটে নামেনি। সবাই কান খাড়া করে সর্দারের কথা শুনছে। অনেক বছর পরে ব্রহ্মডাঙ্গায় ফিরে এসে দেখছি যে মোটামুটি সব ঠিকই আছে। বাবা মা অবশ্যই মায়া কাটিয়ে চলে গেছেন, কিসের টানেই আর বেঁচে থাকবেন। যাক সে কথা, এই বটগাছটা কিন্তু বহুকাল ধরে চুপচাপ এখানেই ঠাঁই দাঁড়িয়ে সব কিছু চোখ মেলে দেখছে। হাবুল সর্দারের একেবারে ডান হাত। সে সাহস করে জিজ্ঞাসা করে, কি এত দেখছ সর্দার? দেখার জিনিসের কি আর শেষ আছে রে? 50 বছর আগে মেয়ের বিয়ে দিতে বাপের ভিটে মাটি চাটি হয়ে যেত, আজও সে ব্যবস্থার কিছু তেমন রদবদল হয়নি। এটা কি দেখার মতো ব্যাপার নয় একটা? হ্যাঁ, ভালো কথা মনে পড়েছে। কি সর্দার? নিবারণ বাণুজ্যের মেয়ের বিয়ের দিন দুয়েক মাত্র বাকি। আমি তার মেয়ের বিয়ের সব ভার নিয়েছি, কিন্তু কদিন যেন কিছুই জুটছে না। জানি না মা কালীর কি ইচ্ছে। কিছু খবর টবর জোগাড় করতে পারলি তোরা? একটা খবর আছে সর্দার। ওলাগাঁয়ের রতন পাড়ামানিক তার মেয়েকে নিয়ে বলাগড়ের পথে রওনা দিয়েছে। বলাগড়ের দিকে কেন? বলাগড়ে তার মেয়ের শ্বশুর বাড়ি। বড় লোকের মেয়ে যাচ্ছে। গা ভর্তি গয়না তো তার থাকবেই, সঙ্গে টাকা কড়িও থাকতে পারে। বুঝলাম, তোদের কতবার না হুঁশিয়ার করে দিয়েছি যে মেয়ে ছেলের গায়ে হাত দেওয়া চলবে না। আর ব্রহ্মডাঙ্গার ঘাটের নামে ভয়ে লোকে গায়ে কাটা দিয়ে ওঠে। পাড়ামানিক মশাই সন্ধ্যের পরে এ ঘাটে আশেপাশে নৌকো ভেড়াবে কি? তাহলে কি সর্দার, আজও আমাদের নির্জলা একাদশী? বাজে বকিস না। পাড়ামানিক মশাই লোক লস্কর নিয়েই যাতায়াত করে, তাই হয়তো সন্ধে লাগার পরও ব্রহ্মডাঙ্গার ঘাট পেরিয়ে যাবার মতলব তার থাকতেও পারে। দেখাই যাক না। তোরা সব ছিপ নৌকাগুলো তৈরি রাখবে, আমিও গেলাম বলে। তবে পাড়ামানিক মশাইয়ের মেয়ের গায়ে হাত না দিয়েই কাজ ফতে করতে হবে। সে কি করে হবে সর্দার? সে হয় কি না হয় আমি দেখব। তোরা শুধু নৌকাটাকে ঘিরে ফেলবি, তারপর লোক লস্করকে আটকে রাখবি, বুঝলি? বুঝেছি সর্দার। বেশ, তাহলে তোরা মা কালীর নাম করে হাঁটা দে। হাবুলের ইশারায় ডাকাতেরা সব চূর্ণী নদীর দিকে চলে গেল। রানা সর্দারও উঠে দাঁড়িয়ে পায়চারি করতে করতে ভাবতে লাগলো, ভাবনা অবশ্যই এখন তার একটাই, নিবারণ বাণুজ্যের মেয়ের বিয়ের দায় দায়িত্ব সব কিছুই সে নিজে যেচে মাথায় তুলে নিয়েছে। এখন তার মুখ রক্ষে হলে হয়। এদিকে সন্ধে লাগতে আর দেরি নেই। ইচ্ছেময়ী মা, সবই তোমার ইচ্ছে, এই বিশ্বাসে ভর করে রানা তাড়াতাড়ি নদীর দিকে এগিয়ে চলল। পর্ব 11। যতই তাড়াহুড়ো করুন কর্তা, ব্রহ্মডাঙ্গায় পৌঁছতে আমাদের রাত হয়ে যাবে। মাঝি মোল্লাদের মুখে এ কথা শুনে পাড়ামানিক মশাই রীতিমতো ঘাবড়ে গেলেন। বাপের মনের অবস্থা বুঝে মেয়েই সাহস দিয়ে এগিয়ে এলো। মেয়ে বলল, এতে ভয়ের কি আছে বাবা? রানা সর্দার কখনো মেয়েদের গায়ে হাত তোলে না। গয়নাগাটি কি সে আমার গা থেকে জোর করে খুলে নেবে? কিছু বলা যায় না মা, হাজার হলেও ডাকাত তো বটে। মেয়ে বলে উঠল, কিন্তু ডাকাতরা সবাই এক ছাঁচে গড়া নয়। তাছাড়া আমাদের সঙ্গে মাঝি ভাইরা আছে, লাঠিয়াল দুজনও সঙ্গে চলেছে। তা আছে বটে, তবে রানা সর্দারের মুখোমুখি দাঁড়ালে এদের হাত থেকে হাল দার লাঠি সব ঝপাঝপ খসে পড়বে। তখন মেয়েটি বলে উঠল, তা জানি না বাবা, তবে সময় মতো বলাগড়ে পৌঁছতে না পারলে আমার অনেক গঞ্জনা সইতে হবে। মাঝিরা কি বলো? আমরা কি আর বলবো কর্তা,
তবে দিদিমণি যখন বলছেন তখন জয় মা কালী বলেই বেয়েই চলি। তবে তাই চলো, নে মা, টাকার থলিটাও তোর কাছে রেখে দে। জয় মা কালী, জয় মা কালী। সন্ধে উতরে গেছে, চূর্ণির জল কালো অন্ধকারে ডুবে গেছে। ব্রহ্মডাঙ্গা আসতে আর দেরি নেই। পাড়ামানিক মশাই ভয়ে ইষ্টনাম জপছেন। মাঝি মাল্লারা ও লাঠিয়াল দুজন ভয়ে ও উত্তেজনায় অস্থির। মেয়েটি শুধু টাকার থলিটি হাতে ধরে শান্তভাবে বসে আছে। বোধ হয় মনে মনে সে মা কালীর কাছে প্রার্থনা জানাচ্ছে, আমার কথাতেই ভরসা পেয়ে বাবা মত দিয়েছে, দেখো আমার মুখ রেখো মা। দেখতে দেখতে নৌকাটা ব্রহ্মডাঙ্গার ঘাট পেরিয়ে গেল। বাঁচল সবাই, যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। কিন্তু এ কি, হঠাৎ ৩-৪টে ছিপ তাদের নৌকাটাকে ঘিরে দাঁড়ালো। বেশ কয়েকজন জন্ডামার্কা লোক লাফিয়ে পড়ল নৌকার ওপর। তখন পাড়াবানিক মশাই যা বলেছিলেন তাই হলো। মাঝি মাল্লারা ভয়ে একেবারে কাঠ মুখে টু শব্দটি নেই। তাদের বেঁধে ফেলতে ডাকাতদের কিছু বেগ পেতে হলো না। ব্রহ্মডাঙ্গা পেরিয়ে যাবার পর লাঠিয়ালরাও লাঠি রেখে বেশ নিশ্চিন্ত মনেই বসেছিল। আচমকা লাঠির বাড়ি খেয়ে তারাও একেবারে কাবু। বিনা বাধাতেই ডাকাতরা তাদের বেঁধে ফেলল। পাড়ামানিক মশাইয়ের তখন টাক ছেড়ে কাঁদার মতো অবস্থা। তিনি হাত ঝোড় করে বলছেন, বাবা, বাবা, আমাদের যা কিছু আছে সব নাও, শুধু আমাদের প্রাণে মেরো না। তিনি তো বলেই খালাস, কিন্তু মেয়ের গা থেকে গয়না খোলে কে? তাদের ঘাবড়ে ওঠা কটা মাথা যে সর্দারের হুকুম অগ্রাহ্য করবে। এ সময় স্বয়ং রানা সর্দার এসে হাজির। সর্দার রব শুনে মেয়েটি চোখ তুলে তাকালো। এই কি তাহলে সেই রানা সর্দার? রানা সোজা মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলল, দিদি, তোমার ভয় নেই, আমি তোমার বড় ভাই। আমার নাম রানা সর্দার। তবে বড় বিপদে পড়েই তোমার কাছে সাহায্য চাইতে এসেছি। মেয়েটি বলল, তুমি বাঁচালে রানা ভাই, আমি সামান্য মেয়ে ছেলে, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? আমার একটি ছোট বোনের 2 দিন পরেই বিয়ে। তার 2-4 খানা ভারী গয়না ও কিছু টাকা না হলে যে চলে না। এই কথা আর এমন কি সামান্য? মেয়েটি তারপর নিজের গা থেকে 2-4 খানা ভারী গয়না খুলে রানার হাতে তুলে দিল। থলে থেকে বার করে এক আজলা টাকাও দিল রানার হাতে। আবেগে তখন তার চোখ দুটি জলে ভরে উঠেছে এবং গলাও বুঝে এসেছে। মেয়েটি কোনো রকমে বলল, এই তুচ্ছ গয়নাগুলো যে এমন সৎ কাজে লাগবে তা কোনোদিন ভাবিনি। এতে কাজ মিটবে তো রানা ভাই? এর দাম অনেক দিদি, কাজ আমার এতে ভালোভাবেই হয়ে যাবে। কি আর বলবো দিদি, মা কালী তোমাকে রাজরানী করুক। রানা সর্দার ফিরে দাঁড়িয়ে ইশারা করতেই তার দলবল তাড়াতাড়ি মাঝি মাল্লা ও লাঠিয়ালদের বাঁধন খুলে দিল। তারপর রানা সর্দার সদলে তাদের ছিপে উঠে অন্ধকারে মিলিয়ে গেল। পাড়ামানিক মশাই ততক্ষণে সামলে উঠেছেন। মেয়ের কাণ্ড কারখানা দেখে তিনি মোটেই খুশি হননি। ডাকাতরা চলে যেতে তিনি সাহস পেয়ে বললেন, তা বলে মা, তুই নিজের হাতে গয়নাগুলো খুলে দিলি? মেয়েটি বলে উঠল, না দিলে যে মান ইজ্জত সবই যেত। রানা হাজার হলেও ডাকাত তো বটে। প্রামাণিক মশাই নিজের কথা ফেরত পেয়ে চুপ করে গেলেন। পর্ব 12। মাঘ মাসের শেষ। লোকে কথাই বলে মাঘের শীতে বাঘে কাঁপে। এখনকার দিনে বিশেষ করে শহর বাজারে মাঘের শীতে মানুষেও কাঁপে না। শীতের আর দাঁত থাকে না। বেচারা শীত বুড়ো লোকের মতো তখন যাবার দিন গুনে। কিন্তু তোমরা প্রায় 250 বছর আগেকার গল্প শুনছ তো, তাও আবার জঙ্গুলে এক পাড়া গায়ের গল্প, শহর বাজারের কাহিনী নয়। সেসব জায়গায় তখন সত্যি মাঘের দুরন্ত শীতে লোকজন হি হি করে কাঁপত। এমনকি এক শীতের দুপুরে একজন সন্ন্যাসী হনহন করে গায়ের পথ ভেঙে চলেছেন, হাতে লাঠি, কাঁধে ঝোলা ও পরনে গেরুয়া কাপড়। যখন তিনি ব্রহ্মডাঙ্গার মাইল 10 দূরে বদ্যিপুরে গিয়ে হাজির হলেন, তখন বেলা বেশ গড়িয়ে গেছে। সন্ন্যাসী ঠাকুরের গা ঘর সবই যেন চেনা। তিনি সোজা বিমল চাটুর্যের বাড়ির সামনে গিয়ে হাঁক দিলেন, জয় হোক মা ঠাকুরন। বিমল চাটুর্যে ছা পোষা গোছের লোক, স্ত্রী ও 1 বছর 15 ছেলেকে নিয়েই তার সংসার। ছেলেটি ভালো, গাঁ ঘরে সবাই তাকে ভালোবাসে। আর সম্পত্তি বলতে ওই ছোট্ট মেটে বাড়িটা। চাটুর্য মশাই আজ এখানে, কাল ওখানে পুজো আচ্চা করে যা ঘরে আনে তাতেই তাদের পেট 3টে কোনো রকমে চলে যায়।
সে যাই হোক, তখন চাটুর্য মশাই বাড়িতে নেই। হাঁক শুনে মা ও ছেলে দুজনেই বাইরে বেরিয়ে এলো। সন্ন্যাসী ঠাকুরকে দেখে দুজনেই তাকে প্রণাম করলো। ছেলেটি তাড়াতাড়ি একখানি আসন এনে দাবায় বিছিয়ে দিল। প্রান্ত সন্ন্যাসী আসনে বেশ আয়েশ করে বসে বললেন, মা, তোমার ছেলের সুসময় এলো বলে 2-4 দিনের মধ্যেই তার জীবনের মোড় ঘুরে যাবে। ছেলেটির মা বলে উঠল, সুসময়ের মুখ আমরা কখনো দেখিনি সন্ন্যাসী ঠাকুর। কোনো রকমে মাথা কুঁজে আমরা দিন কাটাচ্ছি। আমি সন্ন্যাসী নই মা, আমি সামান্য লোক। ঘর সংসার করিনি, মা কালীর নাম জপ করি, আর বাড়ি বাড়ি ঘুরে লোকের হাত দেখে ও ভিক্ষে শিক্ষে করে যা পায় তাতেই আমার হেসে খেলে দিন চলে যায়। তা বাবা, দয়া করে আমার বাছাটার হাতটা একটু দেখবেন। সন্ন্যাসী ঠাকুর বেশ যত্ন করে অনেকটা সময় নিয়ে ছেলেটির হাত দেখলেন। তারপর হাসি মুখে বলতে লাগলেন, যা বলেছি মা, ঠিক তাই। আজ হলো গিয়ে মঙ্গলবার, আসছে শুক্রবারেই বাবাজির বিয়ে। তারপর থেকেই তার নতুন জীবন শুরু হবে। ছেলেটির মা বলে উঠল, বলেন কি বাবা, বাছার বিয়ের কোনো কথাই এখনো আমরা ভাবিনি। তোমার আমার ভাবার কি এসে যায় মা? যার ভাববার কথা তিনি ভাবলেই তো হলো। এ অবশ্যই লাখ কথার এক কথা, তবে মাঝে মাত্রই আর 2 দিন, কোনেরও কোনো খোঁজ নেই। বুঝেছি মা, আমার কথায় তোমার বিশ্বাস হচ্ছে না। তবে শোনো মা, বছর 5 আগে বাবাজি একবার নদীতে ডুবে যেতে যেতে কোনো রকমে রক্ষে পেয়ে গেছে। তারও বছর 2 পরে বাবাজিকে নিয়ে একবার জমে মানুষে টানাটানি হয়েছে। জম হেরে গিয়ে যা শিক্ষা পেয়েছেন তাতে বছর 50 আগে আর তিনি বাবাজির দিকে তাকাতে সাহস করবেন না। বুঝলে মা ঠাকুরন? এই বলে সন্ন্যাসী ঠাকুর ভরাট গলায় প্রাণ খুলে হেসে নিলেন। চমকে উঠল মা ঠাকুরন। তার বুঝতে বাকি রইল না যে এই গণক ঠাকুরের কথা হেলা ফেলা করার নয়। কবে তার বাছার কি বিপদ হয়েছে এসব একেবারে ঠিক ঠিক বলে দিচ্ছেন যিনি, তিনি একটা যে সে লোক নন। তার গড় হয়ে সন্ন্যাসী ঠাকুরকে প্রণাম করে সে বলে, অপরাধ নেবেন না বাবা ঠাকুর, আমি মুখ্য সূক্ষ্ম মেয়ে ছেলে, না বুঝে কি বলতে কি বলেছি। তবে বাবা, আমার বাছার বিয়েটা হবে কোথায়? অত বিদ্যে আমার নেই মা, তবে মা কালী আমার মুখ দিয়ে যা বলেছেন তাই হবেই, এবং মাই যা করার তা করবেন। তোমার ভাবনা চিন্তে করার ঠেকাটা কি মা ঠাকুরন এবার? তাহলে উঠি। না বাবা, সে কি, একটু দাঁড়ান বাবা। এই বলে চাটুর্যে গিন্নি একটি ছোট থালা করে চাল নিয়ে এলো। সন্ন্যাসী ঠাকুরও এগিয়ে গিয়ে ঝোলা পেতে ভিক্ষে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর জয় হোক মা ঠাকুরন বলে আশীর্বাদ করে পথের দিকে পা বাড়ালেন। খড়ম পায়ে তিনি হেঁটে চলেছেন। অনেকটা পথ তাকে এখন ভাঙতে হবে। সূর্য ডোবার আগে নিজের ঘরে পৌঁছাতে না পারলে শীতে যে একেবারে কালিয়ে যাবেন তিনি। পর্ব 13। মাসুন্ডি গাঁয়ের রাখহরি চাটুর্যের মেয়ের বিয়ে। গরিব ব্রাহ্মণের মেয়ের বিয়েতে জাঁকজমকের কোনো বালাই নেই। তার ওপর বেড় লগ্ন সেই রাত দুপুরে। কাজেই বিয়ে বাড়িও কেমন যেন ঘুমে ঢুলছে। হঠাৎ বর এসেছে শুনে বিয়ে বাড়ি ঘুম ছেড়ে উঠে বসল। কর্তা ব্যক্তিরা হাঁকাহাঁকি শুরু করে দিলেন এবং পাড়াপড়শিরা 2-4 জন এসে জড়ো হলো। বাড়ুজ্যে মশাই আমাদের গরিব বলে কি হবে, একেবারে যাকে বলে সেই নিখাদ কুলীন ব্রাহ্মণ। কাজেই কুল রক্ষা করাই তার প্রধান কর্তব্য। সেই গুরুতর কর্তব্যই তাকে আজ পালন করতে হচ্ছে। তার 9 বছরের মেয়ে মাধবীকে সম্প্রদান করতে হবে এক তেকেলে বুড়োর হাতে। বুড়োও একেবারে জাতকুলীন ব্রাহ্মণ। শুধু তাই নয়, বুড়োর শরীরে দয়ামায়াও অভাব নেই। তিনি স্রেফ শাখা সিঁদুর পরিয়ে মাধবীকে বিয়ে করে নিয়ে যেতে এসেছেন। একটু বড় সড়ো মেয়েই অবশ্যই তিনি খুঁজছিলেন। আগের পক্ষের 2 জন পরিবার গত হয়েছেন বটে, কিন্তু তারা রেখে গেছেন তাদের 2টি ছেলেকে। তারা এখন বড় হয়েছে। কাজেই বুড়োর সংসার তো ছোট নয়। বুড়োর ইচ্ছে ছিল যে তার নতুন বউ এসেই হেসেলের হাঁড়ি ও সংসারের হাল 2 বেশ পোক্ত হাতে ধরবে, কিন্তু তা আর হলো কই। কুলীনের ঘরের মেয়েদের যে 8-9 বছর বয়সেই বিয়ের বাজনা বেজে ওঠে। কুলের মুখে কালি দিয়ে তিনি তো আর যার তার মেয়েকে ঘরে আনতে পারেন না।
বাড়ুজ্যে মশাই অভাবিল, এর থেকে ভালো কুলীন জামাই তার বরাতে জুটবে কোথায়। কাজেই জামাইয়ের বয়স নিয়ে মাথা না ঘামিয়ে তিনি মাথা নেড়ে রাজি হয়ে গেলেন। মেয়ের মা বুঝলেন যে মেয়ের কপাল পুড়ল, কিন্তু হা হুতাশ করা ছাড়া তিনি আর করবেন কি। হা হুতাশ করে তো তা বলে নিয়তিকে ঠেকানো যায় না। তাই ঠিক দিনের দিনেও যথাসময়ে বর এসে হাজির। ছাদনাতলায় বেজে উঠল মাধুর বের শাঁখ। এমন সময় শাঁখের আওয়াজকে ছাপিয়ে কানে এলো দারুণ অলুক্ষণের রব। আরে রে 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 রে। বিয়ে বাড়ির লোকজন সব ভয়েতে যেন একেবারে বোবা। বাড়ুজ্যে মশাই চোখ বুজে ইষ্ট নাম জপতে আরম্ভ করে দিলেন। ভাবলেন এ আবার কি উৎপাত, কিন্তু বেশি ভাববার আর সময় কোথায়। হুড়মুড় করে লাঠি হাতে কারা সব এসে দাঁড়িয়ে গেল একেবারে ছাদনাতলায়। কি ভীষণ চেহারা তাদের! জমকালো গোপ, মাথায় বাবরি চুল, কপালে সিঁদুরের টিপ, আর ইয়া বুকের ছাতি। বরের দলবল তখন মন্ডা মেঠাইয়ের লোভ ছেড়ে পালাতে পারলে বাঁচে, কিন্তু পালাতে দিচ্ছে কে? বাজের মতো আওয়াজ হলো, খবরদার! আর যে যেখানে ছিল সব যেন পটে আঁকা ছবির মতো নিথর হয়ে দাঁড়িয়ে রইল। বর বেচারার তো আগের দাঁত কপাটি লেগে গেছে। কোনে কি বুঝলো সেই জানে। সে একেবারে চুপচাপ। কোনের মার রকম সকম দেখেও কিছু বোঝার উপায় নেই। মিনিট খানিকের মধ্যেই অবশ্যই সবাই বুঝতে পারল যে ব্যাপারটা কি। বাবরি চুলওয়ালা একজন বাজখায় গলায় বলল, আমি রানা সর্দার। সঙ্গে সঙ্গে দলের লোক গর্জে উঠল, জয় মা, জয় মা কালী, জয় মা কালী, জয় রানা সর্দারের জয়। হাউমাউ করে একেবারে সর্দারের পায়ে লুটিয়ে পড়ল আমাদের বাড়ুজ্যে। সর্দার চোখের নিমেষে সরে দাঁড়িয়ে বলে, আহা, করো কি? তুমি যে একে ব্রাহ্মণ, তার উপর কুলীন, ডাকাতের পায়ে পড়লে তোমার জাত যাবে না? কিন্তু সর্দার, বেপণ্ড হলে যে জাতও যাবে, ও মেয়ের আমার কপালও পুড়বে। বটে, একটা বুড়ো হাবড়া লোকের সঙ্গে ধরে বেঁধে মেয়েটার যে বিয়ে দিচ্ছিলে। কি করব সর্দার, বাপ হয়ে এই নির্দয় কম্ম কি লোকে সাধ করে করে? ভগবান জানেন। রাখো সব কথা, ভগবান কি জানেন তা তোমার মুখে শুনতে চায় না। মাধুদি, তুমি ঘরের ভেতর যাও তো দেখি, তোমার কোনো ভয় নেই, মা কালীই তোমাকে রক্ষে করবেন। মাধু ধীরে ধীরে ভেতরে চলে গেল। সর্দার তখন পড়ল বরকে নিয়ে, বলল, কি হে বর বাবাজি, আর একটু হলেই তো একটা কচি মেয়ের সর্বনাশ করে বসেছিলে। তোমার না 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। যাক, সে 1 কালও আজ আমরা খতম করব। কেলো? হুকুম সর্দার। লাঠি ঠুকে এগিয়ে এলো কেলু। বর বাবাজির অবস্থা তখন কাহিল। মুখ দিয়ে রাস হচ্ছে না, হাত পা ঠক ঠক করে কাঁপছে, আর চোখের সামনে থেকে থেকে ভেসে উঠছে রাশি রাশি সর্ষে ফুল। কোনো রকমে কটা কথা ঘর ঘর আওয়াজ করে তার গলা থেকে বেরিয়ে এলো, প্রাণে মেরো না সর্দার, দোহাই তোমার। তোমার মতো একটু ছুঁচোকে মেরে রানা সর্দার হাত গন্ধ করে না, তাই তুমি আজ বেঁচে গেলে। কিন্তু ফের যদি... না সর্দার না, আমি এই নাকে কানে খত দিচ্ছি। তার কথা শুনে ও ভাবভঙ্গি দেখে ডাকাতরা সব হেসে উঠল, কিন্তু সর্দারের দাবরানি খেয়ে তাদের হাসি মাঝপথেই মাঠে মারা গেল। সর্দারের মুখের চেহারা তখন ভীষণ হয়ে উঠেছে, সেদিকে যেন তাকানোই যাচ্ছে না। লম্বা এক নিঃশ্বাস ফেলে সর্দার ধীরে ধীরে বলে চলল, বর বাবাজি, তোমার দলবল নিয়ে এখনই বিদেয়ী হও। মনে রেখো, আবার যদি কখনো বেড তাল করো, তাহলে তোমার মাথাটা পাকা তালের মতোই মাটিতে গড়িয়ে পড়বে। বুঝলে? এখন যাও। বর বাবাজি তার দলবল নিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে আরম্ভ করে দিল। এই বয়সে যে সে এমন দৌড়াতে পারে তা সে নিজেই জানত না। এবার আবার কুনের বাবার পালা। তার আর ভাবনার শেষ নেই। বর না হয় পালিয়ে বাঁচল, কিন্তু কোনে? সে বেচারা কি চিরটা কাল আইবুড়ো হয়ে কাটাবে? মুখ ফুটে কিছু বলার আগেই আবার বাইরে থেকে হুল্লার আওয়াজ ভেসে এলো। কি কাণ্ড!
দুনিয়ার যত ডাকাত কি আজ সবাই তার বাড়িতে এসে চড়াও হবে নাকি? হ্যাঁ, যা তিনি ভেবেছেন ঠিক তাই। জনা দশেক জন্ডা মার্কা লোক, দেখলে লোকে ভয়ে ভিমড়ি যাবে, এমনই তাদের চেহারা। কিন্তু এ কি, তাদের সঙ্গে যে রয়েছে দুজন ভদ্রলোক, একজন মাঝ বয়সের লোক, এর একজন তো দিব্যি ছেলে মানুষ, বয়স তার 15-16 বেশি হবে বলে মনে হয় না। তাদের দেখে সর্দারের মুখে এবার হাসি ফুটেছে। হেসেই সে বললে, সাব্বাস হাবুল, সব ঠিক আছে। দলের ভেতর থেকে একজন এগিয়ে এসে লাঠির ঠুকে জবাব দেয়, মায়ের দয়ায় সব কাজ হাসিল করে এসেছি। সর্দারও জানত যে হাবুলের ওপর যে কোনো কাজের ভার দিয়ে নিশ্চিন্তি হয়ে থাকা যায়। সে যে তার সব থেকে সেরা শাক্তির, তবুও সর্দার জিজ্ঞেস করে, গায়ে জোর ফলিয়ে বলিসনি তো? না সর্দার, তার কোনো দরকার পড়েনি। বামুন ঠাকুর একটু গাঁইগুই করছিল বটে, কিন্তু বরের মা বেরিয়ে এসে বলে কিনা, এ যে নলাটের লেখন। আমি বলেছিলাম না যে গণক ঠাকুরের কথা মিথ্যে হবার নয়, তাই শুনে বরের বাবা। বর শুনে চমকে উঠল কনের বাপ। এসব যে ভোবাবাজি বলে মনে হচ্ছে। সর্দার তার অবস্থা বুঝে হেসে ফেলে বলে, অত ছাইপাশ কি ভাবছ? দেখো না কেমন চাঁদপানা ছেলেটি, মাধুদির সঙ্গে মানাবেও ভালো। বলে উঠে বের জোগাড় যন্ত্র করবে না হাঁ করে বসে থাকবে? দেরি করলে যে লগ্ন চলে যাবে। ডাকো গিন্নিমাকে ডাকো। এই যে গিন্নিমা নিজেই এসে গেছেন। এই বলে সর্দার এগিয়ে এসে হেঁট হয়ে গিন্নিমাকে প্রণাম করে ভারী গলায় বলে, আপনার চোখে জল কেন মা? মাধুদিকে কি আমি জলে ফেলে দিতে পারি? এরা হলেন বদ্যিবরের চাটুজ্জে, আপনাদেরই পাল্টি ঘর। ছেলেটির খবরও নিয়েছি, দেখতে শুনতে সে ভালোই, সব দিক থেকেই সে সুপাত্র। চোখের জল সামলে ঘোমটার ভেতর থেকেই বললেন মাধুর্মা, বাবা তুমি যা করলে পেটের ছেলেতেও তা সব সময় করে না। ভগবান তোমার মঙ্গল করুন। চোর ডাকাতের মঙ্গল করলে যে ভগবানের রাজত্বই থাকবে না মা? তা সে যাক, এবার মাধুদিকে সাজিয়ে ছাদনা তলায় আনার উদ্যোগ করুন মা। আরে হেবলো, মাধুদি কি খালি হাতে শ্বশুরের ঘর করতে যাবে? কি বলো সর্দার, তাই কি হয়? তোমার হুকুম মতো সব কিছুই জোগাড় করেছি। হাবুল তখন এগিয়ে একটি পুটলি খুলে গিন্নিমার পায়ের কাছে রাখল। বিদ্যিমের আলোতে ঝলসে উঠল বেশ কয়েকখানা সোনার গয়না, এক আজলা রূপোর টাকা। সবাই হতভম্ব। সর্দার হেসে বলে, এবার খুশি তো চাটুজ্জে মশাই? তবুও তো এখনো কোণে দেখেননি। মাধু দিদি আমাদের যাকে বলে সেই অন্নপূর্ণা দিদি আমার যার বাড়িতে যাবে তার আর দুঃখ কষ্ট বলতে কিছু থাকবে না। সংসার একেবারে উথলে পড়বে। সর্দার। কি রে হেবলো? সর্দার, আমি বুদ্ধি করে বরের জন্য এক জোড়া কাপড় ও চাদরও এনেছি। এবার সর্দারের হার মানতে হল। সর্দার খুশিতে যেন ফেটে পড়ে। হাবুলের পিঠ চাপড়ে বলে, শোন, সব আমার পর এই হাবুলই হবে তোদের সর্দার। সবাই লাঠি ঠুকে যেন জানালো, ঠিক আছে সর্দার। কিন্তু একটা কথা কেউই তখন তলিয়ে দেখল না, সর্দারের তো এখন জোয়ান বয়স, এখনই হেবলের সর্দার হবার কথা ওঠে কেন? এদিকে তখন মাধুর মা বিয়ের উদ্যোগ সেরে ফেলেছে। মনে উৎসাহ থাকলে কাজ সারতে কি আর সময় লাগে? বড় নতুন কাপড় পরে চাদর গা দিয়ে তৈরি। বরের বাবা ও কনের বাবা পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছেন। মনের খুশি তাদের মুখের হাসিতেই যেন উপচে পড়ছে। মাধুদিও সেজেগুজে বসে আছে। এমন সময় ভেতরে রানার ডাক পড়ল। অবাক কাণ্ড আর কাকে বলে? আজ দুনিয়ার যত কিছু অবাক কাণ্ড কারখানা সবই যেন দল বেঁধে বাড়ুজ্যের বাড়িতে এসে হাজির হয়েছে। রানা গিয়ে দাঁড়াতেই তার মাধু দিদি বলে উঠল, রানা ভাই। গলা বুঝে এলো রানার। কোনো রকমে সুখী হও দিদি। একটি কথা বলে রানা আর দাঁড়ালো না। তাড়াতাড়ি ছাদনা তলায় চলে এসো। চাটুজ্জে ও বাড়ুজ্জে মশাইয়ের দিকে চোখ তুলে বলল, তাহলে এবার আসি আমরা। বাড়ুজ্জে মশাইয়ের হঠাৎ খেয়াল হলো, আরে তাই তো,
তিনি রানার দুটো হাত ধরে বললেন, সে কি হয় বাবা, আমরা বড়ই গরিব, কিন্তু তা বলে তোমাদের কি আজ মিষ্টি মুখ না করিয়ে ছেড়ে দিতে পারি? রানার কিন্তু তখন যেন আর তর সইছে না। সে বলে, মুখে যে তুমি বললে ঠাকুর, এই আমাদের অনেক, কিন্তু পাত পেরে বসে খাওয়ার সৌভাগ্য নিয়ে ডাকাতেরা জন্মায়নি। তারপর রানা সর্দার তার দলবলের ইশারা করতেই সবাই জয়মা কালী বলে চেঁচিয়ে উঠল। আর চোখের পলক ফেলতে না ফেলতেই সর্দার তার দলবল নিয়ে উদাও হয়ে গেল। ছাদনাতলায় আবার বেজে উঠল বিয়ের শাঁখ। কোণে দেখে চাটুজ্জে মশাই বেজায় খুশি। রানা এক তিলও বাড়িয়ে বলেনি। মা সত্যিই যেন সাক্ষাৎ অন্নপূর্ণা। বেয়াই মশাইকে তিনি তখন বলছেন, এমন মাকে আপনি তেকেলে বুড়োর হাতে সঁপে দিচ্ছিলেন। যাক, হরি আপনাকে ও মাকে রক্ষা করেছেন। বুঝে সুঝেই বাপ মা আপনার নাম রেখেছিলেন রাখো হরি। সবাইকে চমকে দিয়ে দুজনেই হেসে উঠলেন। এদিকে ডাকাতরাও যেতে যেতে হাসিতে যেন ফেটে পড়েছে। সর্দার বলছে, দেখলি তোরা, গণক ঠাকুরের পালাটা কি দারুণ জমেছিল। গিন্ন ঠাকুরও না একেবারে মাত। পর্ব 14। অতুল চৌধুরীর গ্যাংনাপুর গাঁয়ের বেশ নামজাদা জমিদার, কিন্তু কলসির জল গড়িয়ে খেলে আর কদিন থাকে। জমিদারির আয় তো আর দিনের দিন চরচর করে বেড়ে যাচ্ছে না। এদিকে শরিকের সংখ্যা যে বেড়েই চলেছে, তাই বলে নামে তাল পুকুর কিন্তু ঘটি দেবে না। গোছের কাহিল অবস্থা এখনও অতুল চৌধুরীর হয়নি। তার নামের তাল পুকুরে ঘটি আজও বেশ আওয়াজ করেই ডোবে, কিন্তু ঘোড়া আর ডোবে না। তা সে না ডুবলেও ঠাঁটবাট বজায় রেখেই তাকে চলতে হয়। নামেই এমনি মহিমা। আজ তার মায়ের শ্রাদ্ধে তার ঘটা পটার শেষ নেই। ঘটার সঙ্গে ল্যাঠাও আছে অনেক। দানসাগর শ্রাদ্ধ বলে কথা। সকাল থেকেই দান ধ্যান শুরু হয়ে গেছে। দুপুরে হয়েছে ব্রাহ্মণ ভোজন, তারপর হলো পণ্ডিত বিদায়। বিদায়ের দাম সামগ্রী দেখে খুশি মনে পণ্ডিতেরা চৌধুরী মশায়ের মার আত্মার সদ্গতি কামনা করতে করতে এই সবে ঘরে ফিরে গেলেন। এখন চলছে কাঙালি ভোজন। যে আসছে সেই পাত পেতে বসে যাচ্ছে, আর চৌধুরী মশাই নিজে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়ার তদারকি করছেন। এই পর্ব কখন যে শেষ হবে তা বলা যায় না। এদিকে দিন কিন্তু শেষ হতে চলেছে। সূর্য ডোবার আর বেশি দেরি নেই। এমন সময় জমিদারের জয় হোক বলে দুজন সন্ন্যাসী এসে দাঁড়ালো। জমিদার মশাই চমকে তাকালেন তাদের দিকে। দুজনেরই পরনে গেরুয়া ও কাঁধে ঝোলা। একজন বেশ রীতিমতো লম্বা ও ছিপছিপে গড়নের মানুষ। তার মুখের দিকে তাকালে মনটা যেন শান্তিতে ভরে ওঠে, কিন্তু লোকটা যেন হাঁটু ভেঙে দাঁড়িয়ে আছে। একটা লাঠির উপর ভর করে অপর লোকটি একটি বেটে খাটো তাগড়া জোয়ান। তার হাতে চিমটে ছাড়া আর কিছু নেই। জমিদার মশাইয়ের ঘোর কাটবার আগেই লম্বা লোকটি কথা আরম্ভ করে। সাবাস বেটা, এই তো ছেলের উপযুক্ত কাজ। আমরা বেরিয়েছি তিথি করতে। গাঁয়ের লোকের মুখে শুনে ভাবলাম যে দেখি না গিয়ে একবার। খুব ভালো করেছেন বাবা। দয়া করে যদি এসেছেন তাহলে একটু জিরিয়ে নিন। হ্যাঁ, একটু জিরিয়ে না নিয়ে আর পারছি না। আমি যে একজন ল্যাংড়া সন্ন্যাসী বাবা। তা বেশ, তো আমি এখনই সব ব্যবস্থা করে দিচ্ছি। তাই করো বাবা, তোমার মঙ্গল হোক। সবই মার ইচ্ছে। কোথায় চলেছিলাম কালীঘাটের কালীমাকে দর্শন করতে, তা এখানেই দেখছি আটকে গেলাম। একটু তাড়াতাড়ি করো বাবা, আমাদের আবার। সে কি হয় বাবা, সন্ধে লাগে লাগে এখন কি আপনাদের ছেড়ে দিতে পারি? আজ রাতটা এখানে কাটিয়ে। সে যা হোক হবে বেটা। জমিদার মশাই ব্যস্ত সমস্ত হয়ে ব্যবস্থা করতে চলে গেলেন। সন্ন্যাসী দুজনকে ঘিরে তখন বেশ একটা ছোটোখাটো জটলা আরম্ভ হয়ে গেছে। সাধু সন্ন্যাসী গোছের লোক দেখলে পাড়া গায়ে যা হয় আর কি। আমাদের বড় সন্ন্যাসীটি আবার কথা বলতে ওস্তাদ। মুখ বা হাত দেখে একটু আধটু বলতেও পারে। তাই দেখতে দেখতে লোকের ভিড় বেড়েই চলেছে। জমিদার মশাইকে আসতে দেখে অবশ্যই সবাই সরে দাঁড়ালো। তিনি সন্ন্যাসী দুজনকে আদর আপ্যায়ন করে ভেতরের দিকে নিয়ে গেলেন। ভাগ্যে কি আছে
তা আর জানতে না পেরে অনেকেই মন খারাপ করে যার যার বাড়ি চলে গেল। জমিদার মশাই সন্ন্যাসী ঠাকুরদের আদর যত্নের কোনো ত্রুটি রাখলেন না, নিজে দাঁড়িয়ে থাকলেন যতক্ষণ না তাদের সেবা শেষ হলো। কথাবার্তা যা বলার বড় সন্ন্যাসী ঠাকুরই বলে চলল। বেটে ঠাকুরটি একটা রা করল না, তার কারণও আছে। সে বেচারা ভীষণ তোতলা। একবার জমিদার মশাই বলতে গিয়ে জমজম করে সে চুপ মেরে গেছে। সেবার পর চৌধুরী মশাই হাত কচলাতে কচলাতে নিজের কথাটা পারলেন। আমার হাতটা যদি দয়া করে একটু দেখেন বাবা। হাত আর কি দেখব বাবাজি, কপাল যে ভালো নিয়েই এসেছ তা তো দেখতেই পাচ্ছি, না হলে কি জমিদার বংশে জন্ম হয়? আপনি তো সবই জানেন বাবাজি, জমিদারি সে দপরপ আজ আর নেই। ঠাকুরদার পর সম্পত্তির এক কড়াও কেউ বাড়ায়নি, কিন্তু ভোগ দখল করেছে সবাই, আর শরিকদের মধ্যে ভাগাভাগিও হয়েছে। তার উপর এ গায়ে থেকে মামুলি চালে চলা যায় না, তাই ভেতর থেকে সব ফোপড়া হয়ে যেতে বসেছে। তালুক মুলুক যা আছে তাও সব লাঠে উঠল বলে। কথাই বলে বাবাজি, মরা হাতি লাখ টাকা। অনেক গিয়েও তোমার যা আছে তাও নেহাত কম নয়। বুঝে সুঝে চললে দুপুরুষ বসে খেতে পারবে। আপনার পায়ে হাত দিয়ে বলছি বাবা, যে জমিদারির যা আয় তাতে ঠাঁটবাঁট বজায় রেখে আর মোটেই চালানো যাচ্ছে না। ভাড়ার একদম খালি বললেই হয়। অস্থাবর সম্পত্তির মধ্যে আছে শুধু সেকালের কিছু ভারী ভারী গয়না ও কয়েকখানা বাদশাহী মোহর আর বেয়ারা মাপের সব যত বাসনপত্র। তাহলে তো বড় ভাবনার কথা বাবাজি। তা দেখি তোমার হাতখানা দেখে যেন চমকে উঠল সন্ন্যাসী ঠাকুর। মুখে তার ঘনিয়ে এলো চিন্তার কালো ছায়া। গম্ভীর মুখে সে বলল, তাই তো বাবাজি, তোমার সামনে যে বড়ই বিপদ। এবার চৌধুরী মশাই যেন ভেঙে পড়লেন, কাতরভাবে বললেন, কি বিপদ বাবা, খুলে বলুন। দস্যু ভয়। একটা যা হয় উপায় করুন বাবা, আমাকে বাঁচান। একটা তাবিজে কি আর কপালের লেখন মুছে দেবে? তা দস্যু ডাকাতেরা তো আর তোমার জমি যে রাত মাথায় করে নিয়ে পালাচ্ছে না। তা বটে, তবে গয়নাগাটি মোহরগুলো? সেগুলোকে সাবধানে রাখলেই তো গোল মিটে যায়। কত আর সাবধানে রাখবো বাবা, সেগুলোকে আমার শোবার ঘরে সিন্দুকের মধ্যেই রেখেছি। তবে আর ভাবনা কি? এখন যাও বাবাজি, রাত অনেক হলো, শুয়ে পড়ো। দিনভর অনেক খাটাখাটনি করেছো। মাথায় একরাশ দুশ্চিন্তার বোঝা নিয়ে চৌধুরী মশাই চলে গেলেন। কিন্তু সন্ন্যাসী ঠাকুরদের চোখে ঘুম নেই কেন? জমিদার মশাইয়ের সম্পত্তি কিসে রক্ষে হবে? এই ভাবনাতেই বোধ হয় তাদের চোখ থেকে ঘুম পালিয়েছে। বেশ কিছুটা সময় তারা কি যেন পরামর্শ করে নিল। বুদ্ধিও বোধ হয় একটা খেলে গেল তাদের মাথায়। তাগড়া সন্ন্যাসীটি হঠাৎ ঘর ছেড়ে যাচ্ছে কোথায়। বোধ হয় বড় সন্ন্যাসীটির কোনো হুকুম টুকুম কিছু তামিল করতে চলল সে। পর্ব 15। চোর ডাকাতের ভয় চৌধুরী মশাইয়ের বড় একটা ছিল না, তবে হাতে দস্যু ভয় লেখা আছে শুনলে কার না মন দমে যায়। তাই তিনি অন্যমনস্কভাবে দোতলার শোবার ঘরের দিকে এগিয়ে চললেন। সিঁড়ির দরজা বন্ধ করে শোবার ঘরে ঢুকে চারিদিক দেখে নিলেন। তারপর বেশ জুত করে হুড়কো এঁটে দিয়ে শুয়ে পড়লেন। কিন্তু ঘুম আসে কই? এপাশ ওপাশ করেন আর ভাবেন, সন্ন্যাসী ঠাকুরের কথা তো ভুলও হতে পারে। লোকটা ধাপ্পা দিয়েছে কি না তাই বা কে জানে। না না, তা হতেই পারে না। লম্বা সন্ন্যাসীটিকে ধাপ্পাপাজ বলে ভাবাই যায় না। কেমন শান্ত সুন্দর চেহারা। একটা জমিদারির মালিক হয়ে মানুষ চিনতে এত বড় ভুল তার হতেই পারে না। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে এক সময় তিনি ঘুমিয়ে পড়লেন। নিচের দেউড়োতে পড়ে তখন দারোয়ানরা অকাতরে ঘুমোচ্ছে। কাজের বাড়িতে সারাদিন একে হাড় ভাঙা খাটুনি গেছে, তার ওপর পেটে ভালো মন্দ পড়ে উঠছে অনেক কিছু। কাজেই ঘুমের আর অপরাধ কি? কিন্তু সন্ন্যাসী ঠাকুর দুজন কোথাও যায়নি তারা। তবে সাজ পোশাক বেমালুম এমন বদলে ফেলেছে যে তাদের এখন চেনাই দায়। তাদের কথা শুনতে না পেলে আমরাও চিনতে পারতাম না। বাঁচলাম সর্দার। গোটা দিনটা কথা না বলতে পেরে আমার যেন পেটটা ফুলে উঠেছে। পেটটা তোর ফুলেছে ঠিকই,
তবে সেটা গেলার ফল। পাহাড় প্রেমান মন্ডা মিঠাই গিললে কার আর না পেট ফুলে। তা তোমার মতো নিখানি আর কে আছে? ভালো মন্দ পেলে সবাই। রাখ তোর খাবার গপ্প, সব কাজ ঠিক ঠিক করছিস তো? তোর যা বুদ্ধির বহর। বুদ্ধির ঘাটতিটা কোথায় দেখলে সর্দার? আমি আগে ভাগেই ওপরে গিয়ে শোবার ঘরের কাছে একটা খামের আড়ালে লুকিয়েছিলাম। জমিদার বাবু উঠলেন, সিঁড়ির দরজায় খিল লাগালেন, তারপর ঘরে ঢুকে হুড়কো এঁটে দিলেন। আমি তখন তত্তর করে নেমে এলাম, সিঁড়ির খিল খুললাম ও বাইরে বেরিয়ে পড়লাম। না, সত্যিই তোর মাথা এখন বেশ খুলে গেছে। তা শোবার ঘরের দরজা খোলার কি মতলব করলি? আমরা গিয়ে চড়াও হলে জমিদারবাবু নিজেই প্যারানের ভয়ে দরজা খুলে দেবে। তাছাড়া একটা দুর্মুষ রেখে এসেছি, দরকার হয় ওটা দিয়ে দরজা ভেঙে ফেলবো। বুঝলাম। রাত অনেক হলো, এখন চল দেখি। দুজনেরই এখন পাক্কা ডাকাতের মতো সাজ পোশাক। লম্বা লোকটির হাতে লাঠি আর বেঁটে বক্কেশ্বরের হাতে একটা ছোট লোহার ডান্ডা। তারা ধীরে ধীরে দেউড়ির দিকে এগিয়ে এলো। দারোয়ান কজন তখনও ঘুমিয়ে একেবারে কাদা। রাত সত্যিই তখন অনেক হয়েছে। বাইরে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। দুজনেই কান খাড়া করে দাঁড়িয়ে রইল। বক্কেশ্বর চুপি চুপি কি যেন বলতে গেল, কিন্তু লম্বা লোকটি ইশারা করে তাকে থামিয়ে দিল। কিন্তু লোক দুটো দাঁড়িয়েই বা আছে কেন? কি চায় তারা? কিছু বুঝবার উপায় নেই। এমন সময় শেয়ালের ডাকে দুজনেই চমকে উঠল। চমকাবারই কথা, চারিদিক তখন এমন নিস্তব্ধ যে একটা ছুঁচ মাটিতে পড়লেও তার আওয়াজ শোনা যায়। সেই সময় হঠাৎ হুক্কা হওয়ার মতো বিচ্ছিরি ডাক শুনলে কে না চমকে ওঠে। প্রাণ থাকলে বন বাঁধারও শিউরে উঠত। শেয়ালের ডাক শুনে চমকালেও কিন্তু দুজনের মুখে হাসি ফুটে উঠল। তারা বুঝল যে এখন একেবারে ভরা রাত। কানা কুয়ো পাখিও কুকু করে ডেকে জানিয়ে দিল যে রাত প্রায় দুপুর হতে চলেছে এবং এখনই এসে হাজির হবে তাদের জুড়িদারের দল। তাই আর তো চুপচাপ দাঁড়িয়ে থাকা চলে না। বক্কেশ্বর সদর দরজা পর্যন্ত এগিয়ে এলো। লম্বা লোকটি লাঠি হাতে দারোয়ানের কাছে থেকে গেল। কে জানে দরজা খোলার আওয়াজে যদি তারা জেগে ওঠে, তাহলে নিশ্চয়ই তারা হাঙ্গামা বাঁধিয়ে তবে ছাড়ে। লম্বা লোকটি জানে যে তার হাতে লাঠি থাকলে সে দারোয়ান কটাকে সহজেই কাবু করতে পারবে। এদিকে দেখা যাক বেঁটে বক্কেশ্বর কী করে। জমিদার বাড়ির সদর দরজা, পেছন থেকে খেল আটা, লোহার খিল বজায় ভারী। নিঃশব্দে সে খিল খুলে ফেলা যার তার কম্য নয়। কিন্তু আমাদের বাঁটুল বাবাজির যেমন হাতির মতো খোরাক, তেমনই তার গায়ের জোরও বটে। কোনো রকমে আওয়াজ না করে সে দেখতে দেখতে খিল খুলে ফেলল। তারপর ধীরে ধীরে দরজার পাল্লা দুটো মেলে ধরল। লম্বা লোকটি তখন এসে আস্তে করে বক্কেশ্বরে পিঠ চাপড়ে কানে কানে বলল, সাবাস। তারপর দুজনেই বেরিয়ে পড়ল। দরজার পাল্লাও আবার বন্ধ হয়ে গেল। কিন্তু কোথায় তাদের দলবল? তাদের সব ফন্দি ফিকির কি তাহলে ভেস্তে যাবে? ঝোপঝাড়ের ভেতর থেকে থোক থোক জোনাকি পোকা তাদের দিকে চেয়ে যেন হাসিতে ঝলসে উঠল। না, হাবুলচন্দ্র অত হাবাগোবাল গোছের লোক নয়। দলবল নিয়ে সে রণপা চড়ে সাঁসা করে এগিয়ে আসছে। দেখতে না দেখতেই তারা এসে রণপা মাটিতে রেখে বুক টান করে দাঁড়ালো। সর্দারের হুকুমে সব জমিদার বাড়িতে ঢুকে পড়ল। জোনা দুয়েক লাঠি হাতে দারোয়ানদের ওপর নজরদারি করতে রয়ে গেল। বেটে বক্কেশ্বর তার দলবলকে পথ দেখিয়ে সোজা জমিদার বাবুর শোবার ঘরের সামনে নিয়ে এসে হাজির। তারপর তার হাতের লোহার ভাণ্ডার গায়ে ঝনঝনিয়ে উঠল শোবার ঘরের দরজা। সে আওয়াজে মোরা মানুষ জেগে ওঠে, আর জমিদার বাবু ঘুম ভাঙবে না। ভয় পেয়ে আঁতকে উঠলেন জমিদার বাবু। কোনো রকমে ভয়ে ভাঙা গলায় চেঁচিয়ে উঠলেন, কে? চাবুকের মতো জবাব এলো, রানা সর্দার, দরজা খোলো, ভয় নেই। রানা সর্দারের নামে ভয়ে যেন অক্টোপাসের মতো আটটা হাত পা মেলে জমিদার বাবুকে সাপটে ধরে ফেলল। তখন তিনি না পারেন উঠতে, না সরে তার মুখের কথা। কিন্তু রানা সর্দার দরজার গোড়ায় হাঁ করে দাঁড়িয়ে থাকবার পাত্র নয়। একবার এক বিকট আওয়াজ তুলে দরজা থরথরিয়ে কেঁপে উঠল।
এক ফাঁকে বক্কেশ্বর দুর্মুষটাকে যে ঘাড়ে করে থাকতে পারলেন না, ভয়ে কাঁপতে কাঁপতে উঠে পা দুটো টেনে টেনে এসে দরজাটা দিলেন খুলে। প্রথমেই তার নজর পড়ল লম্বা লোকটির উপর। লোকটি একগাল হেসে বলে, কি জমিদার বাবু, চিনতে পারো? আমি রানা সর্দার। জমিদার বাবু খানিকটা সময় হাঁ করে তাকিয়ে রইলেন। তারপর তার অজান্তেই যেন দুটো কথা মুখ দিয়ে বেরিয়ে এলো, সন্ন্যাসী ঠাকুর? হ্যাঁ, ঠিক তাই। কালীমায়ের আদেশ, তোমাকে তার কাছে বলি দিতে হবে। এই শুনে জমিদার মশাই কাটা কলা গাছের মতো পড়ে গেলেন। মান মর্যাদা সব ভুলে বলতে লাগলেন, না না, আমাকে বাঁচতে দাও, গয়নাগাটি যা আছে সব তোমরা নিয়ে নাও। এত তোমার পেড়ানের মায়া, বেশ সিন্দুক খুলে যা আছে বার করো। জমিদার মশাইয়ের তখন মাথার কি আর ঠিক আছে? চাবি খুঁজে পান না তিনি। চাবি যদি বার পেলেন, সিন্ধুকি খুলতে পারলেন না। পারবেন কি করে? তিনি যে তখন ঠক ঠক করে কেঁপেই সারা। বক্কেশ্বরী শেষে খুলে ফেলল সিন্ধুকের তালা। চোখ যেন ধাঁধিয়ে গেল সকলে। সেকালের সব ভারী ভারী সোনার গয়না। রানা এগিয়ে গিয়ে শুদ্ধ খান ছয়েক গয়না বেছে নিল। তারপর বলল, মা কালীর একজন ভক্তের ভিটে মাটি মিথ্যে মামলার জোরে তুমি চাটি করে দিয়েছ, এই তার শাস্তি। মাত্র কয়েকটা গয়না নিয়েই এবার তোমাকে ছেড়ে দিলাম। মা কখনো কি সন্তানের রক্ত খেতে পারেন? তবে ফের যদি গরিবের ওপর অত্যাচার করো, তাহলে তোমার ধরের ওপর থেকে মাথাটা নামিয়ে দেব। এবারের মতো মাফ করো সন্ন্যাসী ঠাকুর, আর কখনো এমন কাজ করব না। বেশ, মনে থাকে জানো, গয়না কটার জন্য দুঃখ করো না। ও কোটা একজন গরিবের উপকারেই লাগবে, তোমার পুণ্যি হবে। তুমি আমাদের আদর যত্ন করে খাইয়েছ, তাই বলি মার কৃপায় তোমার ভালোই হবে। রানা সর্দারের ইশারা পেয়ে সকলেই সর্দারের পিছু পিছু বেরিয়ে গেল। দেউড়ি পেরিয়ে যাওয়ার সময় নজরদারেরা তাদের সঙ্গে ভিড়ল। দারোয়ান কটা তখন জেগে উঠে ভোম মেরে বসে আছে। মনিবের হয়ে লাঠি ধরা তো দূরের কথা, ভালোই ভালোই এখন ডাকাতের কবল থেকে ছাড়া পেলেই তারা বাঁচে। রণপা চড়ে ডাকাতেরা ফিরে চলেছে। সবার আগে রানা সর্দার যেতে যেতে সে হাবুলকে প্রশ্ন করে, হ্যাঁ রে হাবুল, গয়না কটাতে আমাদের কাজ মিটবে তো? কি যে বলো সর্দার, গরিব গুব্ব লোকেরা কবে আর মেয়েদের গা সাজানো গয়না দিয়ে থাকে? তাদের কন্যে দায় থেকে উদ্ধার হওয়া নিয়ে কথা। তবে সর্দার, গয়নাগুলো তো হাতিয়ে নিলে হতো। ছে, আমরা ডাকাত বটে, তবে লোকের সর্বনাশ করা আমাদের ধর্ম নয়। আমাদের কাজ মিটলেই হলো, দিন চলে গেলেই হলো। পর্ব 16। কালী প্রতিমাকে সামনে রেখে সর্দারকে ঘিরে সবাই বসে আছে। চারপাশে ঘন বন জঙ্গল, সকলেরই কেমন যেন মনমরা ভাব। রানা সর্দার থমথমে মুখ করে বলে চলছে, ডাকাতি করে কিছু করতে পারলাম না, যা তো গেল, পেটও ভুলল না। সবাই বুঝল যে সর্দারের মাথায় কিছু একটা ভর করেছে। হাবুল ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, এসব কথা কেন সর্দার? আর কেন, এখন মনে ভয় হয়। কিসের ভয় সর্দার? ফৌজদারের লোকেরা কোনো কালেই আমাদের টিকিট নাগাল পাবে না। আরে সে ভয় নয়, মা কালী যতদিন রক্ষে করবেন ততদিন আমাদের গায়ে হাত দেয় কার সাধ্যি। তবে বামুনের ছেলে হয়ে সারা জীবন ভোর ডাকাতি করে কাটালাম, পরকালে যে নরকে যেতে হবে সে খেয়াল আছে তোদের? তাই বলছি, ডাকাতি করা এখন আমাদের ছেড়ে দিতে হবে। সবাই মাথা হেট করে বসে রইল। কবে কোন দিন নরকে যেতে হবে ভেবে কে আর ডাকাতি করা ছেড়ে দিয়ে থাকে। কেলো অনেক ভেবে হঠাৎ বলে বসে, ডাকাতি না করলে আমাদের পেট চলবে কি করে? তাছাড়া গরিবের মেয়েদের বিয়ের ভার নেবে কারা? বাজে ফিটফিস করিস নে। কেলো, 2-4টে গরিব লোককে কন্যে দেই থেকে উদ্ধার করে আমরা একেবারে স্বর্গে যাব না? গোটা দেশ জুড়ে রোজই হাজার হাজার গরিবের মেয়ের কপাল পুড়ছে, সে খবর তোরা কিছু রাখিস? আবার সবাই চুপ। রানা খানিকটা থেমে বলতে থাকে, ভুলই করেছি, ক্ষোভে দুঃখে মাথা ঠিক ছিল না। মালুর মুখখানা মনে পড়লেই মাথায় আগুন জ্বলে উঠত, তাই ডাকাতের দল গড়লাম। মালুর মুখখানা মনে রেখেই গরিব লোকেদের কন্যে দেই নিজেদের মাথায় তুলে নিয়েছি। কিন্তু কিন্তু কি সর্দার? এখন বয়স হয়েছে, রক্তও অনেকটা ঠান্ডা হয়ে এসেছে। কালী মায়ের দয়ায় বুঝতে পেরেছি যে পাপ করে লোকের উপকার করাও ঘোরতর অপরাধ।
তাছাড়া দেশের রাজা আছেন, সমাজের মাতব্বর লোকেরাও আছেন, তাদেরও এ কাজ সাজে। আমরা কেন? কি বা আমরা করতে পারি? এসব কথা শুনলে বেম্বডাঙ্গার গরিব গুব্ব লোক যে সব ভেঙে পড়বে সর্দার। কে তাদের দেখবে? কে তাদের বুক দিয়ে সাহায্য করবে? মা কালী তাদের দেখবেন। আর তোরা তো রইলি। আমি তাহলে এখন চলি। সবাই একসঙ্গে বলে ওঠে, সর্দার! সর্দার শুয়ে পড়ে মা কালীকে প্রণাম করে উঠে দাঁড়িয়ে বলে, হাবুলি এখন থেকে তোদের সর্দার হলো। তার কথা মেনে চলবি সবাই। আর মার সেবার যেন কোনো ত্রুটি না হয়। বেমক্কা খুন জখম করিসনি। খবরদার, মেয়ের গায়ে ভুলেও হাত তুলিসনি। মায়ের জাতের গায়ে হাত দিলে আপঘাতে মরবি সব। পারিস যদি গরিবদের দিকে একটু নজর রাখিস। আমি চললাম। কোনো একটা তীর্থে গিয়ে মার নাম জপেই পাপের প্রায়শ্চিত্ত করব। পর্ব 17। এখন হাবুল সর্দারের আমল। রানার ছিল সে ডান হাত, একেবারে সেরা সাকরেত। রানা চলে যাবার পর সকলেরই যেন কেমন মনমরা ভাব। কিন্তু এভাবে তো আর বেশি দিন চলে না। তাই হাবুলের দলবল আবার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। কাজ চাই, কাজের আর অভাব কি দেশে? আর কিছু না জোটে নৌকো লুট করেই পেট চালানো যেতে পারে। তাই জল ডাকাতি দিয়েই হাবুলের সর্দারি শুরু হলো। রানার শেষ কথাগুলো হাবুল সর্দার কড়াই গন্ডায় মেনে চলত। মা কালীর পায়ে পুজো না দিয়ে সে কোনো কাজেই হাত দিত না। নেহাত ঠেকায় না পড়লে মারপিট কখনো করতো না তারা। আর মেয়েদের গায়ে তারা হাত তুলেছে এমন কথা কেউ কখনো শোনেনি। তা গরিবের দিকে তাকাবার বড় একটা গরজ তাদের দেখা যায় না। হয়তো তেমন রোজগারপাতিও নেই তাদের। দিন তাদের অবশ্যই খেয়ে পড়ে একরকম করে চলে যাচ্ছে। হাবুল সর্দারকে মান্য করে সবাই। সর্দারি করার মতো গুণেরও তার অভাব নেই। বুক ভরা সাহস ও মাথা ভরা বুদ্ধি দুই তার আছে। একবার একটা জল ডাকাতি করতে গিয়ে কি কাণ্ডটাই না হাবুল সর্দার করেছিল। কৃষ্ণপান্তির নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। আমাদের দেশের একজন প্রাতঃস্মরণীয় পুরুষ বললেই হয়। সাধক কবি রামপ্রসাদ এনাকে লক্ষ্য করে গিয়েছিলেন, পান বেচে খাই কৃষ্ণ পান্তি, তারে দিলে মা জমিদারি। সহস্র রাম পান্তির ছেলে কৃষ্ণপান্তি। বড়ই অভাবী লোক ছিলেন সহস্র রাম। পান বেচে যা তিনি ঘরে আনতেন তাতে পরিবারের সকলের পেটের ভাত পরনের কাপড়ও জুটত না। কৃষ্ণচন্দ্রের চেহারাও ছিল রীতিমতো কুৎসিত। তাহলেই বুঝছো তোমরা যে কৃষ্ণপান্তিকে ভগবান রূপ বা রূপোর টাকা কোনোটাই দিয়ে পাঠাননি, কিন্তু যা দিয়েছিলেন তার তুলনা মেলে না। কৃষ্ণপান্তিকে ভগবান দুহাত ভরে দিয়েছিলেন সততা, ধৈর্য, নিষ্ঠা ও কর্মপ্রেরণা। এই সব গুণগুলিকেই মূলধন করে পান বেচা কৃষ্ণপান্তি একদিন রাজা কৃষ্ণচন্দ্র নামে বিখ্যাত হয়েছিলেন। অবশ্যই ইংরেজের দেওয়া রাজা উপাধিকে তিনি তেমন সম্মানের চোখে দেখেননি। তার বদলে নবদ্বীপের মহারাজ শিবচন্দ্রের চৌধুরী উপাধিকেই তিনি মাথায় তুলে নিয়েছিলেন। আজকের রানাঘাট শহরে তিনিই হলেন প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ। কিন্তু একটা প্রশ্ন আছে, ব্রহ্মডাঙ্গার নামের পেছনে রয়েছে এক ব্রহ্মজ্ঞানীর সাধনার কাহিনী। আর সেই ব্রহ্মডাঙ্গাকে নতুন করে গড়ে তুলেছিলেন কৃষ্ণচন্দ্র পাল চৌধুরী। কিন্তু কৃষ্ণচন্দ্রের নামের কোনো আভাসই আমরা পাই না তার হাতে গড়া শহরের নামটির মধ্যে। তার সে স্বাদের শহরের নাম যে রানাঘাট, তা তো তোমরা আগেই শুনেছ। কেন? একটু পরেই আমরা এ প্রশ্নের আলোচনা করব। এখন আমাদের হাবুলের কথায় ফিরে যেতে হবে। কৃষ্ণচন্দ্র তখন কলকাতার একজন নামজাদা ধনী লোক, আর হাটখোলায় তিনি কর্তাবাবু। দেশে তখনও রেলপথ তৈরি হয়নি। নৌকো করেই তাই লোকে দেশে বিদেশে যাতায়াত করত। মালামালও আসত যেত ওই জলপথে। একবার কৃষ্ণচন্দ্র নৌকো করে রানাঘাট থেকে কলকাতায় যাচ্ছে। তার পিছনে গদাই লস্করির চালে চলছে কয়েকটা মাল বোঝাই মহাজনী নৌকো। জলপথ যে নিরাপদ নয় এই কথা কৃষ্ণচন্দ্র জানতেন। যে কোনো সময়ে ডাকাতেরা যে তার নৌকো ঘিরে ফেলতে পারে তাও তার অজানা ছিল না। কিন্তু তবুও তিনি পাইক বরকন্দাজ নিয়ে জাঁকজমক করে যাতায়াত পছন্দ করতেন না।
বোধ হয় তার বিশ্বাসও ছিল যে তার রক্ত জল করে রোজগার করা টাকা ডাকাতের পেটে যেতে পারে না। কিন্তু সাধু অসাধু বাছবিচার করলে যে ডাকাতদের চলে না। তাছাড়া দূর থেকে দেখে ডাকাতরা বুঝবেই বা কি করে যে কার নৌকো যাচ্ছে ও নৌকোর ভেতরে কে আছেন। হাবুল সর্দার ছিপের বহর নিয়ে কৃষ্ণচন্দ্রের নৌকোগুলোর পিছু পিছু চলেছে। দূর থেকে হাবুল সর্দার নজর রাখছে নৌকোগুলোর ওপর। কিসের নৌকো, কোথায় যাচ্ছে, এই সব আর কি। এইদিকে সন্ধ্যা পেরিয়ে গেছে, রাত নেমেছে। অন্ধকারে আর বিশেষ কিছু নজরে আসছে না। কৃষ্ণচন্দ্রও তখন হুগলি নদীর মোহনায় এসে পৌঁছেছেন। তার মনে ভয়ের কোনো কালো ছায়া পড়েনি। তিনি চোখ বুজে মনে মনে ভগবানের নাম করে চলেছেন। মাঝি মাল্লারা অবশ্যই হুঁশিয়ার হয়েই নৌকো চালাচ্ছে। চারিদিকে তাদের কড়া নজর। কিন্তু হাবুল সর্দারকে রুখবে কী করে তারা? অন্ধকারের আড়ালে এগিয়ে আসছে তার পাঁচখানা ছিপ, সরু লম্বা লম্বা ছিপগুলো। তাই আবার এক একটাতে 5-6 জন করে ডাকাত বসে দাঁড় চালাচ্ছে। বিদ্যুৎ গতিতে জল কেটে চলেছে ছিপগুলি। কয়েক মিনিটের মধ্যেই হাবুল সর্দারের হুকুমে কৃষ্ণচন্দ্রের নৌকোগুলো সব ঘিরে ফেলল ওই ছোট ছোট 5খানা ছিপ। হাবুল সর্দার নিজে তার ছিপের লোকজন নিয়ে কৃষ্ণচন্দ্রের নৌকোর ওপর ঝাঁপিয়ে পড়ল। আর সঙ্গে সঙ্গে সে কি কান ফাটানো বিকট আওয়াজ। মাঝি মাল্লাদের হাত থেকে হালদার খসে পড়ে আর কি। কিন্তু তাদের নৌকার মধ্যে যে রয়েছেন কর্তাবাবু, এত বড় একজন ধনী নামী লোক কি শেষে ডাকাতদের হাতে নাকাল হবেন? তাই তারা নিজেদের প্রাণের মায়া ছেড়ে সাহসে ভর করে লাঠি নিয়ে রুখে দাঁড়ালো। মাঝি মাল্লারা এমনিতেই বেশ তাগড়া জোয়ান, তার উপর তারা তখন একদম বেপরোয়া। হাবুল সর্দার দাঁড়িয়ে দেখছে যে কোথাকার জল কোথায় গড়ায়। বেপরোয়া লোকের সঙ্গে লড়াই করা সহজ কথা নয়। হাবুল সর্দারের লোকেরা বুঝতে পারল যে তারা বেশ শক্ত পাল্লায় পড়েছে। একজনের তো হাতের লাঠি ছিটকে গিয়ে পড়ল একেবারে সেই গঙ্গার জলে। হাবুল সর্দার তখন নিজে জয় রানা সর্দারের জয় বলে হুঙ্কার ছেড়ে কোমর বেঁধে এগিয়ে এলো। ধন্যী শিক্ষা তার। কখন যে সে চোট সামলাচ্ছে আর কখনই যে সে ফাঁক বুঝে লাঠি হাঁকড়াচ্ছে তা বোঝাই যাচ্ছে না। মাঝি মাল্লার দল এবার পিছু হটতে শুরু করেছে। কিছুক্ষণ পরে হাবুল সর্দার চিৎকার করে ওঠে, ফেল লাঠি, নয়তো তোদের মাথা আজ ফুটি ফাটা করে ছাড়ব। মাঝি মাল্লারা বুঝল যে আর দেরি করলে মাথা তাদের সত্যি আজ বাঁচবে না। তারা লাঠি ফেলে মাথা হেট করে দাঁড়ালো। সর্দারের ইশারায় তার দলবল তখনই এদের বেঁধে ফেলল। ডাকাতরা তখন বেজায় খুশি, আর কোনো বাধা বিপত্তির পালায় নেই। এবার লুটপাটের পালা। এমন সময় কৃষ্ণচন্দ্র বেরিয়ে এসে বললেন, আমি কৃষ্ণপন্থী। নৌকার উপর যেন আচমকা বাজ পড়ল। হাবুল সর্দারও তার দলবল চমকে উঠল, মানে আঁতকে উঠল। এখন উপায় করেছে কি তারা? শেষমেশ একেবারে কৃষ্ণচন্দ্রের নৌকার দিকে হাত বাড়িয়েছে। কৃষ্ণচন্দ্র শুধু একটু পুলিশে খবর দিলেই বিপদের আর শেষ থাকবে না। হাবুল সর্দার আবার মেজাজ দেখিয়ে রানা সর্দারের নাম নিয়েই লাঠি ধরেছে। কর্তাবাবুর মতো লোকের কি আর বুঝতে বাকি আছে যে তারা কারা? এখন একটা মতলব তো কিছু ঠাউরাতে হয়। কিন্তু সর্দার কোনো মতলব ভেজে ফেলার আগেই কৃষ্ণচন্দ্র বললেন, আমাদের কাছে এখন নগদ টাকা বলতে কিছুই নেই। ঝুটমুট লোকজনকে মারধর করে তোমাদের কোনো লাভ হবে না। তার চেয়ে তোমরা বরং একদিন সুবিধা মতো আমার কলকাতার গদিতে যেও, আমি তোমাদের খুশি করে দেব। এখন তোমরা যেতে পারো। এই কি শুনছে তারা? হাবুল সর্দার নিজের কান দুটোকেই যেন বিশ্বাস করতে পারছে না। রাজা মহারাজার মতন একজন মানি লোক কিনা তাদের খুশি করে দিতে চান, তাজ্জব ব্যাপার বই কি। সর্দারের মুখে কোনো ভাষাই জোগালো না। মাঝি মাল্লাদের বাঁধন খুলে দিয়ে সে শুধু কর্তাবাবুকে একটা নমস্কার জানিয়ে দলবল নিয়ে সুরসুর করে চলে গেল। কিন্তু তার মাথায় একটা ভাবনার ভূত চেপে বসল। সত্যিই কি একদিন তারা কলকাতায় যাবে? সে যে একটা আজব শহর, পথঘাটও তাদের একেবারে অজানা। সেখানে গিয়ে শেষকালে বেঘোরে কি তারা প্রাণটাই হারাবে? তারপর সেখানে গিয়ে কর্তাবাবুর পাত্তাই বা করবে কি করে তারা? আবার কর্তাবাবুর কথা তারা ঠেলতেও তো পারে না। আর টাকার লোভ যে বড় লোভ,
সে লোভ সামলানো কি মুখের কথা। পর্ব 18। ব্রহ্মডাঙ্গার জঙ্গলের মধ্যে হাবুল সর্দার তার দলবলের সঙ্গে বসে সলা পরামর্শ করছে। সামনে সেই রানা সর্দারের কালী প্রতিমা। সর্দারি কথা শুরু করে। কিরে, কি বলিস তোরা? কলকাতা যাওয়া কি ঠিক হবে? কেলোর আবার শহর বাজার দেখার বেজায় শখ। টাকার লোভটা অবশ্যই তাদের কারোরই কম নয়। কেলোই মাথা চুলকোতে চুলকোতে আরম্ভ করে। সর্দার, সারা জীবনটাই আমরা বনে জঙ্গলে কাটালাম। শুনেছি নাকি কলকাতায় একটা সাহেবদের আজব শহর। তাই ভাবছিলাম যে শহরটা দেখে একবার চক্ষুক্ষণ সার্থক করে নিলে কেমন হয়। কিন্তু কর্তাবাবু যদি শেষে আমাদের পুলিশের হাতে ধরিয়ে দেন তখন? সবাই তখন প্রায় একসঙ্গে মাথা নেড়ে বলে, সে হতেই পারে না সর্দার। কর্তাবাবু একটা কথার দাম লাখ লাখ টাকা। ঠিক বলেছিস তোরা। পাহাড় পর্বত নড়ে বসতে পারে, কিন্তু কর্তাবাবুর কথার কোনো নড়চড় হতেই পারে না। তবে তবে কি সর্দার, পথঘাটের যে আমরা কোনো খবরই রাখি না। কেলোর মাথায় তখন শহর দেখার শখ চেপেছে। সেই চটপট বলে বসে, সে খবর আমি জোগাড় করব। হাট খোলার পথঘাটের খবর অনেকেই এখানে রাখে। একটা কথা জিজ্ঞেস করব সর্দার, বল কর্তাবাবুর কাছে টাকা কড়ি কত পাওয়া যাবে বলে মনে হয়? সবাই এবার হেসে উঠল। হাসি থামলে সর্দার তার গোফে হাত বুলোতে বুলোতে বলে, কি করে তা বলবো আমি? তবে ওই যে কথায় বলে যে বড় লোকেরা হাত ঝাড়লেই পর্বত বেশ মোটামুটি মিলবে মনে হয়। যাক, তাহলে তোরা সব তৈরি হয়ে নে, পরশুই আমি রওনা হতে চাই। সবাই হাসি মুখে যে যার কাজে চলে গেল। সর্দারের কিন্তু ভাবনা আর ঘোচে না। দলের লোকদের তো আর দায় দায়িত্বের বোঝা বয়ে বেড়াতে হয় না। হুকুম তামিল করেই তারা খালাস। কিন্তু সে যে সর্দার, গোটা দলটাই যে তার মুখের দিকে তাকিয়ে নিশ্চিন্তি হয়ে কাজ করে যায়। তাই যত রাজ্যের ভাবনার ভার সে বইবে না তো কে বইবে? এতগুলো লোককে নিয়ে অজানা অচেনা শহরে যাবার ঝুঁকির কথা সে ভাববে না তো কে ভাববে? কালি কালি বলে দলবল নিয়ে রওনা হলো হাবুল সর্দার। একটানা একঘেয়ে জলপথ। সে পথ আর যেন শেষ হতেই চায় না। গল্পগুজব করে হেঁড়ে গলায় গান গেয়ে গেয়ে আর কতটা সময়ই বা কাটানো যায়। শেষে হাক্লান্ত হয়ে তারা কলকাতার ঘাটে এসে নৌকা বাঁধল। তখন বেলা প্রায় গড়িয়ে এলো। অজানা অচেনা শহর। সন্ধে হয়ে গেলে তাদের দুর্দশার আর শেষ থাকবে না। কাজেই খাবার চিন্তা ছেড়ে হাট খোলার পথই ধরতে হয়। কিন্তু আমাদের সেই বেঁটে বক্কেশ্বরের পেটে তখন রাবণের চিতে জ্বলছে। পেটে কিছু না পড়লে সে বেচারি আর নড়তেই যেন পারবে না। তাড়াহুড়ো করে পথে যা পেল তাই দিয়ে কোনো রকমে পেট পুজো সেরে তারা হাট খোলার গদিতে এসে হাজির হলো। তখন সন্ধে উতরে গেছে। ঘরে ঘরে আলো জ্বলে উঠেছে। ঘাট থেকে হাট খোলায় তারা কেমন করে কোন পথে এসে পৌঁছেছিল তা দু চার কথা বলা যায় না। আর সে সব কথায় আমাদের কাজই বাকি। এইটুকু তো তোমরা বুঝতেই পারছো যে অনেক ঘুরে হয়রান হয়ে তবেই তারা হাট খোলার সন্ধান পেয়েছিল। কেলো যে সব খবর জোগাড় করেছিল তা সব বিলকুল ভুল। তাছাড়া কলকাতা দেখে মাথাও তাদের গিয়েছিল ভুলিয়ে। তবে অবশ্যই হাট খোলার কর্তাবাবুর গদি তখন লোকে এক কথাই চিনত। সেই জন্যেই হয়তো শেষ পর্যন্ত হাবুল সর্দার তার দলবল নিয়ে কলকাতায় নিপত্তা হয়ে যায়নি। সে যাক, এখন আসল কথায় ফিরে আসে। খবর পেয়ে কৃষ্ণচন্দ্র নিজে এসে হাজির হলেন। এক গাদা লোককে দেখে তিনি একটু অবাক হলেন, কিন্তু তারপরই হাবুল সর্দারকে তার মনে পড়ে গেল। তখন একগাল হেসে তিনি বললেন, দলবল নিয়ে এসেছো দেখছি, তা ভালোই করেছ। এই ফাঁকে কলকাতাটাও দেখা হলো। খেয়ে দিয়ে রাতটা এখানেই জিরিয়ে নাও। কাল তোমাদের পাওনাগণ্ডা সব বুঝে নি। হক চুকিয়ে গেল সর্দার ও তাদের লোকেরা। কর্তাবাবুর বাড়িতে তারা খেয়ে দিয়ে রাত কাটাবে। তারপর ডাকাতের আবার পাওনাগণ্ডা। তাও কিনা তারাও বুঝে নেবে। কর্তাবাবু মানুষ না দেবতা? না তারাই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছে? কিন্তু বেশিক্ষণ আর তাদের দাঁড়িয়ে থাকতে হলো না। কর্তাবাবুর লোক এসে তাগাদা দিতে আরম্ভ করে দিয়েছে। চলো ভাই সব, চলো, তোমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে গে। আরে হাঁ করে তাকিয়ে দেখছো কি সব? চলো। এদিক ওদিক তাকাতে তাকাতে তারা চলল বাড়ির দিকে। যেদিকেই তাকায় চোখ আর তাদের ফেরে না। খাওয়া দাওয়ার যা আয়োজন ছিল তা আর কি বলবো। সকলেই গান্ডে পিণ্ডে খেয়ে নিল।
সে বেচারারা এত ভালো ভালো খাবার জীবনে কোনোদিন চোখেই দেখেনি। আমাদের বেটে বক্কর কথা না বলাই ভালো। তার খাওয়া দেখতে প্রায় লোক জমে যাওয়ার দাখি, কিন্তু তার কোনো দিকেই হুঁশ নেই। এক মনে সে খেয়েই চলেছে আর লোকেও মজা দেখছে। তখনকার দিনে বেশি যারা খেতে পারত কর্তারা তাদের পছন্দই করতেন। বেশি খেতে পারা একটা বাহাদুরির ব্যাপারই ছিল, কিন্তু সর্দারের তো সব দিকে খেয়াল রাখতে হবে। বিদেশে বিভুঁয়ে এসে রাক্ষসের মতো গিলে যদি কেউ অসুখে পড়ে, তখন বেটে বক্কেশ্বরকে তাই পাতা ছেড়ে উঠেই পড়তে হলো। সর্দার বাঁধনা সাধলে আর 2-4 গন্ডা মন্ডা সে পেট সই করে দিতে পারত, কিন্তু সর্দারের হুকুম যে গরমান্নি করা যায় না। খাওয়ার পর সবার ব্যবস্থা দেখে তো তাদের একেবারে আক্কেল গরু। এই যে একেবারে জমিদার বাবুদের মতো কারবার। ফর্সা ধপধপে বিছানায় শুয়ে কি আর তারা 2 চোখের পাতা এক করতে পারবে? এদিকে তখন কৃষ্ণচন্দ্র নিজের ঘরে বসে আছে, মুখে তার রাগে যেন থমথম পড়ছে। সদা প্রসন্ন কৃষ্ণচন্দ্রের মনে শান্তি কে যেন কেড়ে নিয়েছে। তাই গুম হয়ে বসে তিনি কি ভাবছেন। ভাবতে ভাবতে তিনি মনে মনে কি যেন একটা কিছু ঠিক করে নিলেন। তারপর ভরাট গলায় ডাক দিলেন, শম্ভ, শম্ভ আছিস? শম্ভর ভালো নাম হলো শম্ভুচন্দ্র। শম্ভুচন্দ্র হলেন কৃষ্ণচন্দ্রের ছোট ভাই। শম্ভুচন্দ্রকে কৃষ্ণচন্দ্র খুব ভালোবাসতেন। শম্ভুচন্দ্র দাদার কাজ কারবার দেখাশোনা করতেন। দাদার গলার আওয়াজ পেয়ে শম্ভুচন্দ্র একটু যেন ঘাবড়ে গেলেন। আওয়াজ শুনেই তিনি বুঝেছেন যে দাদার মন মেজাজ আজ বিগড়ে গেছে। যাই দাদা বলে তিনি তাড়াতাড়ি এসে হাজির হলেন। এসে দেখেন যে যা ভেবেছেন ঠিক তাই হয়ে বসে আছে। রীতিমতো রেগেই আছেন দাদা। এমনিতে দাদা তার শিবতুল্য লোক, শরীরে তার রাগ বলতে কিছু নেই। সেই দাদাই যদি রেগে যায় তাহলে ভয়ের কারণ বই কি। তাই শম্ভুচন্দ্র এসে মুখ কাঁচু কাঁচু করে বললেন, কি দাদা, ডাকছিলে বুঝি? শম্ভুচন্দ্র বুঝতে পারলেন যে দাদা তার বেজায় চটেছেন। চটার কারণটা মনে পড়ে যেতে তিনি আরও ঘাবড়ে গেলেন। কিছু না বলে তাই তিনি চুপ করে দাঁড়িয়েই রইলেন। কৃষ্ণচন্দ্র তার স্নেহের ছোট ভাইকে একবার আগাছা পাঁচতলা দেখিয়ে নিয়ে গম্ভীরভাবে বললেন, শম্ভ, তুই নরকে যেতে চাস, কিন্তু আমাকেও সেই সঙ্গে তুই নরকে ডোবাবি দেখছি। কেন দাদা? আবার কেন? আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে লজ্জায় তোর মাথা হেট হয়ে যাচ্ছে না? এরপর আর কি বলবেন শম্ভুচন্দ্র। মাথা হেট করেই তিনি দাঁড়িয়ে রইলেন। কৃষ্ণচন্দ্র বলেই চললেন, আমার একটা মুখের কথা বিশ্বাস করে হাবুল সর্দার ও তার লোকজন এত দূর চলে এসেছে। শুধু তাই নয়, আমারই ঘরে তারা নিশ্চিন্তে শুয়ে ঘুমোচ্ছে, আর তুই কিনা তাদের ধরিয়ে দেবার ফোন দিয়ে আসছিস। কিন্তু দাদা, ওরা যে ডাকাত। ওসব কথায় তোর কাজ কি? কোথায় ছিলি তুই সেদিন যখন ওরা আমার নৌকো ঘিরে ফেলেছিল? কিন্তু এখন যখন ওদের বেকায়দায় পেয়েছি, এ কথা তোর মুখে আটকালো না? সেদিন তারা ইচ্ছে করলেই আমাকে খতম করে দিতে পারত, করেনি কেন জানিস? শম্ভুচন্দ্র চুপ করেই দাঁড়িয়ে আছেন। কৃষ্ণচন্দ্র বলেই চলেছেন, আমার কথায় তারা বিশ্বাস করেছিল তাই, বুঝলি? আর আজ তাদের বাগে পেয়ে তুই পুলিশে ধরিয়ে দিতে চাস। শেষে এই হলো তাদের বিশ্বাসের পুরস্কার। আমি অত বুঝিনি দাদা। এর আবার অত শত কি আছে? আমি তাদের কথা দিয়েছি, আমার প্রাণ থাকতে সে কথা নড়চড় হবে না। ব্যাস, মিটে গেল লেঠা। তাহলে কি তাদের 2000 টাকাই দিতে হবে? তবে আর বলছি কি এতক্ষণ? সে যে অনেক টাকা দাদা। এত টাকা নিয়ে তারা করবেই বাকি। সে খোঁজে তোর কি দরকার? টাকার প্রতি তোর যে বড্ড মায়া পড়ে গেছে দেখছি। সম্ভব, ছেলেবেলাকার কথা তুই কি সব ভুলে গেলে? যা যা বলছি তাই করগে। এরপর আর কথা চলে না। শম্ভুচন্দ্র দাদাকে খুব ভালোভাবেই চিনতেন, শ্রদ্ধাও করতেন। তিনি বুঝলেন যে এই নিয়ে আর কথা বলে কোনো লাভ নেই। তাই তিনি ধীরে ধীরে দাদার ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। পর্ব 19। ভোর ভোর ঘুম ভেঙে গেল হাবুল সর্দার ও তার দলের লোকজনদের। হঠাৎ তাদের খেয়ালই হলো না যে তারা কোথায় আছে। খেয়াল যখন হলো তখন তারা দেখল যে কর্তাবাবুর লোক এসে দাঁড়িয়ে আছে। কর্তাবাবু খবর পাঠিয়েছেন যে তারা ফিরে যাবার আগে যেন তার সঙ্গে দেখা করে যায়। সকাল সকাল পেট পুড়ে খেয়ে তারা তৈরি হয়ে নিল। তারপর কর্তাবাবুর সামনে এসে দাঁড়ালো। কে বলবে যে কর্তাবাবু এত টাকার মালিক এবং এত বড় একজন গণ্যমান্য লোক?
যেমন তার সাদামাটা চেহারা, তেমনই তার সাদাসিধে পোশাক। চাল চলনেও কিছু বড়লোকি ঢং নেই। তাদের দেখে তিনি হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কি খাওয়া দাওয়া হয়েছে তো? রাতে ঠিক ঘুম হয়েছিল তো? কথা শুনে হাবুল সর্দারের মন একেবারে গলে গেল। সে হাত জড়ো করে বলে, কর্তাবাবু, আপনি মানুষ নয়, আপনি দেবতা। এমন ভালো মন্দ জীবনে কোনোদিন খাইনি, আর ডাকাতদেরকেও বোধ হয় এমন যত্ন করে খাওয়াবার কথাও ভাবেনি। এখন যদি হুকুম করেন তাহলে যাই। কৃষ্ণচন্দ্র হাবুল সর্দারের কথা শুনে প্রাণখোলা হাসিতে একেবারে ফেটে পড়লেন। বললেন, সে কি হয় সর্দার, তোমাদের পাওনা গন্ডা না নিয়েই চলে যাবে? এই বলে তিনি পাশের লোককে নিচু গলায় কি যেন বললেন। লোকটি উঠে গিয়ে একটি সিন্দুক খুলে দুটো নোটের তারা এনে কর্তাবাবুর সামনে রাখল। এতগুলো নোট একসঙ্গে সর্দার ও তার লোকজনেরা কেউ কখনো দেখেনি, তাই তাদের চোখ তখন একদম ছানা বড়া। কৃষ্ণচন্দ্র বলছেন, এসো সর্দার, এবার তোমার পাওনা গন্ডা সব বুঝে নাও। ডাকাতদের আবার পাওনা কি দেবতা? দয়া করে আপনি যা দেবেন তাই আমরা মাথা পেতে নেব, কিন্তু এই যে অনেক টাকা। না না, এ এমন কিছু বেশি টাকা নয়, 2000 টাকা মাত্র। 2000 টাকা? কিন্তু দেবতা, এসব নোট ভাঙতে গেলে আমরা ঝঞ্ঝাটে পড়ে যাব। সে কথাও আমি ভেবে রেখেছি। নোটের উপরে একটা করে চিহ্ন দেওয়া আছে, বিপদে পড়লে আমার নাম করবে, তাহলেই সব গোলমাল মিটে যাবে। চিহ্নটা অনেকেই চেনে কিনা। তবে একটা কথা বলুন দেবতা, পারো যদি এখন থেকে সৎ পথে থাকার চেষ্টা করো। এই টাকাটাকে মূলধন করে তোমরা একটা ছোটখাটো কারবারও খুলতে পারো। ভগবান তোমাদের মঙ্গল করুন। টাকার তোড়া দুটো তুলে নিয়ে সর্দার দূর থেকেই প্রণাম করল কর্তাবাবুকে। তারপর দলবল নিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল। কর্তাবাবুর কথা মতো ডাকাতি ছেড়ে কারবার খুলেছিল কিনা সে কথা অবশ্যই আমার জানা নেই। পর্ব 20। কালস্রোতে সব কিছুই ভেসে চলে যায়, থেকে যায় শুধু মানুষের কীর্তি। কৃষ্ণচন্দ্র অস্তাচলে চলে গেছেন বহুকাল আগে, 1809 খ্রিস্টাব্দ। কিন্তু তিনি রেখে গেছেন তার সংকল্প, সাধনা ও সিদ্ধির অমর কাহিনী। সেকালের ব্রহ্মডাঙ্গায় হলো আজকের জমজমাট শহর রানাঘাট। আগেই বলেছি, সে রানাঘাট শহরের প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ ছিলেন কৃষ্ণচন্দ্র। কিন্তু রানাঘাট নামটির মধ্যে কৃষ্ণচন্দ্রের কীর্তি কাহিনীর কোনো হদিশই মেলে না। মনে হয় কৃষ্ণচন্দ্রের উদয়ের আগেই নাম পাল্টে ব্রহ্মডাঙ্গা হয়েছে রানাঘাট। কৃষ্ণচন্দ্র নিজের হাতেই রানাঘাটকে গড়েছিলেন। তিনি নামের কাঙাল ছিলেন না বলে তার আমলে রানাঘাটের রূপ নাম বদলালো না। রানাঘাট নামের সঙ্গে তাই জড়িয়ে রইল কৃষ্ণচন্দ্রের কীর্তি কাহিনী নয়, রানা ডাকাতের গল্প কথা। লোকে বলে যে রানা বা রনা সর্দারের ঘাট বা ঘাঁটি থেকেই রানাঘাট কথাটি এসেছে। আজ থেকে প্রায় 250 বছর আগে নাকি রানা সর্দারের ঘাঁটি ছিল মোটামুটি সেই জায়গায় আজ যেখানে রাধারানী প্রসূতি সদান মাথা তুলে দাঁড়িয়েছে। রানার ভয়ে সন্ধ্যের পর কোনো নৌকোই তার ঘাঁটির ধারে কাছে ঘেঁষত না। জায়গাটার নাম তাই হলো রানার ঘাট। কালে কালে রটা পড়ল খসে এবং নামটি দাঁড়ালো রানাঘাট। সবাই অবশ্যই রানাঘাট নামের এই ইতিহাস মানেন না, কিন্তু এই নিয়ে তর্কাতর্কি করার আমাদের কোনো দরকার নেই। রানা সর্দারের নাম থেকেই জনপদটির নাম রানাঘাট হয়ে থাকলেও থাকতে পারে। এই কথাটাই শুধু তোমাদের বলে রাখলাম। আমাদের এ কথা ঠিক কিনা তা চূর্ণী নদী অবশ্যই জানে, কিন্তু সে তো আর কথা কয়ে কিছু বলবে না। রানা সর্দারের কালী ভক্তির কাহিনী আজও লোকের মুখে মুখে ফেরে। আজ যেখানে মা সিদ্ধেশ্বরী রয়েছেন তার আশেপাশেই ছিল রানার প্রতিষ্ঠা করা কালী প্রতিমা। অনেকেই বিশ্বাস যে সেদিনের রানার কালী প্রতিমাই হলো আজকের জাগ্রত সিদ্ধেশ্বরী দেবী। আজও অনেকেই এসে মার কাছে নানা রকম মানত করেন। ভক্তি ভরে মানত যারা করেন, মা নিশ্চয়ই তাদের প্রার্থনা পূরণ করে থাকে। আপনারা শুনছিলেন পাঁচু গোপাল ভট্টাচার্যের লেখা রানা সর্দারের কাহিনী। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন
এই রকমই অনেক রকম গল্প নিয়ে আপনাদের সামনে আমরা দেখা করব। শেয়ার করবেন এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন।